ব্ল্যাক হোল কি কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বের চাবিকাঠি হতে পারে, যা স্থান এবং সময় কিভাবে কাজ করে তার একটি গভীর তত্ত্ব? আমি মনে করি তাই। এই বস্তুগুলো, যা প্রায় 40 থেকে 50 বছর ধরে পরিচিত, তত্ত্বগতভাবে প্রায় 1 শতাব্দী ধরে সবসময়ই আকর্ষণীয়। এগুলো অদ্ভুত জিনিস। ব্ল্যাক হোলের সবচেয়ে সহজ বর্ণনা হলো এমন একটি স্থান যেখান থেকে আলো পালাতে পারে না। এই ধরনের বস্তুর অস্তিত্বের ভবিষ্যৎবাণী আপেক্ষিকতার শুরু থেকে, অর্থাৎ 20 শতাব্দীর শুরু থেকে শুরু হয়। কিন্তু 1960-এর দশক, এমনকি 1980-র দশক পর্যন্ত অনেক পদার্থবিজ্ঞানী মনে করতেন যে এই বস্তুগুলির বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের কারণে প্রকৃতি হয়তো এগুলো তৈরি করেনি। এমনকি বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন ওয়েনবার্গ বলেছিলেন যে তিনি আশা করেন এগুলো অস্তিত্ব নেই, কারণ এগুলো খুবই বিভ্রান্তিকর। কিন্তু আমরা এখন জানি যে এগুলোর অস্তিত্ব আছে, তাই আমাদের তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ব্ল্যাক হোল আকর্ষণীয় কারণ 1970-এর দশকে স্টিফেন হকিংসের কাছ থেকে জানা যায় যে এগুলো কোয়ান্টাম তত্ত্ব এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্বকে একসাথে বিবেচনা করতে বাধ্য করে। এই দুটি 20 এবং 21 শতাব্দীর পদার্থবিজ্ঞানের মূল স্তম্ভকে একীভূত করে কোয়ান্টাম গ্র্যাভিটির তত্ত্ব তৈরি করা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানীদের জন্য একটি পবিত্র লক্ষ্য। কিন্তু সমস্যা হলো, প্রকৃতিতে এমন কোনো জায়গা আছে কি যেখানে আমরা এই দুটি তত্ত্বের একত্রে কাজ করাকে পর্যবেক্ষণ করতে পারি? ব্ল্যাক হোলই একমাত্র স্থান, যতদূর আমরা জানি, যেখানে আমরা এমন একটি বস্তু দেখতে পাই যা এই দুটি তত্ত্বের একত্রে কাজ করার দাবি রাখে, যাতে একটি গভীর তত্ত্ব প্রকাশ পায়। ব্ল্যাক হোলের ধারণা 1780 থেকে 1790 দশকে ফিরে যায়। দুজন পদার্থবিজ্ঞানী মিচেল এবং লাপ্লাস স্বাধীনভাবে পলায়ন বেগ বা স্কেপ ভেলোসিটি নিয়ে ভাবছিলেন। পলায়ন বেগ হলো এমন একটি গতি যা দিয়ে আপনাকে কোনো গ্রহ বা তারার মাধ্যাকর্ষণ থেকে পুরোপুরি পালাতে হবে। পৃথিবীর জন্য এটি প্রায় 11 কিলোমিটার প্রতি সেকেন্ড, সূর্যের জন্য এটি প্রায় 400 মাইল প্রতি সেকেন্ড। মিচেল এবং লাপ্লাস কল্পনা করেছিলেন এমন বিশাল তারা যেখানে মাধ্যাকর্ষণ এত বেশি যে পলায়ন বা পালানোর বেগ আলোর গতিকে ছাড়িয়ে যায়, ফলে সেগুলো দেখা যায় না। লাপ্লাস বলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় বস্তুগুলো তাদের বিশালতার কারণে অদৃশ্য থাকতে পারে। তবে এই ধারণা নিউটনীয় পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করেছিল। 1915 সালে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব নিউটনের তত্ত্বকে প্রতিস্থাপন করে। কার্ল সুয়ার্জফিল্ড 1916 সালে আইনস্টাইনের সমীকরণের সমাধান দেন, যা একটি আদর্শ তারার চারপাশে স্থান সময়ের বিকৃতি ধারণা বা বর্ণনা করে। এই সমাধান ব্ল্যাক হোলের তাত্ত্বিক মডেলকেও বর্ণনা করে। তবে 1930 দশক পর্যন্ত পদার্থবিজ্ঞানীরা মনে করতেন যে প্রকৃতি এই ধরনের বস্তু তৈরি করেনি। 1930-এর দশকে ওপেনহাইমার এবং স্লাইডার দেখান যে একটি তারা তার জীবনের শেষে ধসে পড়ে ব্ল্যাক হোল তৈরি করতে পারে। 1960-এর দশকে পেনরোজ এবং হকিং প্রমাণ করেন যে প্রকৃতি সত্যিই এগুলো তৈরি করে। ব্ল্যাক হোলের বাইরে একটি ঘটনা দিগন্ত থাকে, অর্থাৎ ইভেন্ট হরাইজন, যা বাইরের বিশ্বকে ভেতরের অংশ থেকে আলাদা করে। বাইরে থেকে দেখলে ঘটনা দিগন্তে সময় থেমে যায়, কিন্তু ভেতরে পড়া একজন নভোচর কিছুই লক্ষ্য করবে না। ব্ল্যাক হোলের কেন্দ্রে একটি সিঙ্গুলারিটি থাকে যা সময়ের শেষ হিসেবে বিবেচিত হয়। এই সিঙ্গুলারিটি বোঝার জন্য কোয়ান্টাম গ্র্যাভিটির তত্ত্ব প্রয়োজন। 1970-এর দশকে হকিং দেখান যে কোয়ান্টাম মেকানিক্সের কারণে ব্ল্যাক হোল হকিং বিকিরণ নির্গত করে, যার ফলে এটি শক্তি হারায়, সংকুচিত হয় এবং একদিন অদৃশ্য হয়ে যায়। এটি তথ্য প্যারাডক্স তৈরি করে। ব্ল্যাক হোলে পড়া তথ্য কি হারিয়ে যায়? প্রাথমিকভাবে হকিং মনে করেছিলেন যে তথ্য হারিয়ে যায়, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা মনে করেন যে তথ্য হকিং বিকিরণে সংরক্ষিত থাকে। এটি হলোগ্রাফি তত্ত্বের দিকে নিয়ে যায়, যা বলে যে স্থান এবং সময় মৌলিক নয়, বরং কোয়ান্টাম জটিলতা থেকে উদ্ভূত। এটি কোয়ান্টাম গ্র্যাভিটির একটি গভীর তত্ত্বের ইঙ্গিত দেয়। ব্ল্যাক হোল গ্যালাক্সির কেন্দ্রে এবং ধসে পড়া তারার স্থানে পাওয়া যায়। ইভেন্ট হরাইজন টেলিস্কোপ M87 গ্যালাক্সি এবং মিল্কি ওয়েতে ব্ল্যাক হোলের ছবি তুলেছে। গ্র্যাভিটেশনাল ওয়েভ পর্যবেক্ষণের মাধ্যমে ব্ল্যাক হোলের সংঘর্ষও শনাক্ত করা হয়েছে। এগুলো বিশ্বের গঠন এবং
স্থান সময়ের প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা কথা বলবো এর পরবর্তী অংশ নিয়ে, যেটার নাম ফার্মি প্যারাডক্স। এনরিকো ফার্মি একজন কিংবদন্তি ইটালীয় পদার্থবিজ্ঞানী, যিনি 20 শতাব্দীর পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলেন। ফার্মি প্যারাডক্স তার একটি সাধারণ মন্তব্য থেকে উদ্ভূত। তারা কোথায়? এখানে তারা বলতে এলিয়েন। ফার্মি প্যারাডক্সের মূল বিষয় হল আমরা একটি বিশাল পুরনো গ্যালাক্সিতে বাস করি, যেখানে 400 বিলিয়ন সূর্য এবং কোটি কোটি গ্রহ রয়েছে। গ্যালাক্সির বয়স 10 বিলিয়ন বছরেরও বেশি। তাই সভ্যতা গড়ে ওঠার জন্য প্রচুর সময় ও স্থান ছিল। তবুও আমরা কোনো এলিয়েন সভ্যতার প্রমাণ দেখিনি কেন? এই প্যারাডক্সের সমাধানের জন্য বেশ কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে। প্রথমটি বেয়ার আর্থ হাইপোথিসিস। পৃথিবীতে জীবন 3.8 বিলিয়ন বছর আগে শুরু হয়েছিল, কিন্তু সভ্যতায় পৌঁছতে প্রায় 4 বিলিয়ন বছর সময় লেগেছে। এ ধরনের স্থিতিশীল পরিবেশ, যেখানে জীবনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে, খুবই বিরল হতে পারে। সূর্যের স্থিতিশীলতা, সুপারনোভা বিস্ফোরণের অনুপস্থিতি এবং বড় ধরনের গ্রহাঘাতের অভাব এই ধারাবাহিকতা বজায় রেখেছে। অন্য গ্রহে এমন পরিবেশ হয়তো বিরল। এলিয়েনদের অদৃশ্য উপস্থিতি। এলিয়েন সভ্যতা হয়তো ন্যানোপ্রোবের মতো প্রযুক্তি পাঠিয়েছে, যা আমরা শনাক্ত করতে পারিনি। তাদের প্রযুক্তি আমাদের বোধগম্যতার বাইরে হতে পারে। 3 নম্বর, দূরত্বের সমস্যা। গ্যালাক্সির বিশাল আকারের কারণে সংকেত দুর্বল হয়ে যায়, অথবা আন্তঃনাক্ষত্রিক ভ্রমণ প্রকৌশলগতভাবে কঠিন। হয়তো কেবল কাছাকাছি সৌরজগতে ভ্রমণ সম্ভব, কিন্তু পুরো গ্যালাক্সি জুড়ে নয়। 4 নম্বর, ভন নিউম্যান মেশিন। স্বপ্রতিলিপিকারী মেশিন দিয়ে গ্যালাক্সি দ্রুত আচ্ছাদিত হওয়া সম্ভব। এদের অনুপস্থিতি বোঝায় যে কোনো সভ্যতা এই পর্যায়ে পৌঁছায়নি। ডার্ক ফরেস্ট হাইপোথিসিস। উন্নত সভ্যতা হয়তো নিজেদের গোপন রাখে, নিরাপত্তার জন্য বা নৈতিক কারণে, যেমন স্টার ট্রেকের প্রাইম ডিরেক্টিভ। তবে মানব ইতিহাস দেখায় আমরা নিজেদের গোপন রাখার চেষ্টা করিনি। 6 নম্বর, গ্রেট ফিল্টার। সভ্যতা হয়তো তাদের নিজস্ব প্রযুক্তির কারণে ধ্বংস হয়ে যায়, যেমন পারমাণবিক অস্ত্র, জলবায়ু পরিবর্তন বা এআই, অথবা জৈবিক বিবর্তনের কারণে, যেমন ইউক্যারিওটিক কোষের উদ্ভব। সভ্যতায় পৌঁছানো খুবই বিরল। আমার মতে জৈবিক কারণে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হয়তো আমরাই একমাত্র সভ্যতা। পৃথিবীতে জীবন থেকে সভ্যতায় পৌঁছতে 4 বিলিয়ন বছর সময় লেগেছে, এবং ইউক্যারিওটিক কোষের মতো বিরল ঘটনা এটি সম্ভব করেছে। অন্য গ্রহে এমন ঘটনা হয়তো বিরল। তাই আমি মনে করি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হয়তো একটি মাত্র সভ্যতা আছে, এবং সেটি আমরা। এটি আমাদের ওপর বিশাল দায়িত্ব চাপায়, কারণ আমরা হয়তো 400 বিলিয়ন সূর্যের মাঝে একমাত্র অর্থপূর্ণ সত্তা। তবে যদি এলিয়েনদের প্রমাণ পাওয়া যায়, তবে তা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। একজন বিজ্ঞানী হিসেবে ভুল হলেও হওয়া যায়, কারণ ভুল হওয়ার মানে নতুন কিছু শেখা। আমি জানতে চাই স্থান এবং সময় কিভাবে একটি গভীর তত্ত্ব থেকে উদ্ভূত হয়, জীবনের উৎপত্তি কিভাবে হয়, জটিল জীবন বা চেতনা কতটা সাধারণ, বিশ্বের শুরু কী ছিল, নাকি এটি চিরন্তন। এই প্রশ্নগুলোর উত্তর ব্ল্যাক হোল এবং ফার্মি প্যারাডক্সের মতো ধাঁধা আমাদের ভাবতে বাধ্য করে। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, এবং এই যে আজকের লেখা বা কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অডিও পডকাস্টের মাধ্যমে, এই পুরো কথাটাই বলেছেন ব্রায়ান কক্স, যিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের কণা পদার্থবিজ্ঞানের অধ্যাপক এবং রয়্যাল সোসাইটির একজন গণ্যমান্য ব্যক্তি, এবং যিনি হিউম্যান কমিউনিকেশন মানে বাইরে মানুষদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য বিখ্যাত। তার বইয়ের কথা আগেই বলেছি, ব্ল্যাক হোল, বিশ্বকে বোঝার চাবিকাঠি, এরকম বই তিনি লিখেছেন। আপনারা চাইলে এগুলো ওনার বই পড়তে পারেন এবং প্রশ্ন করতে শিখতে পারেন, আরও প্রশ্ন করতে পারেন, স্রোতের উল্টো দিকে ভাবতে পারেন। অজানা কীভাবে জানতে থাকুন। আজকের পডকাস্ট, অডিও পডকাস্ট এখানে শেষ হলো। কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন। বাংলায় এরকম পডকাস্ট বা অডিও মাধ্যমে কমিউনিকেশন কেমন লাগছে। নতুন পর্ব নিয়ে ফিরবো। আর এতদূর যখন শুনে ফেলেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগের চ্যানেলটি ডিলিটেড হয়ে গেছে, অনেকবার বলেছি আগে, প্রায় 2 লক্ষ সাবস্ক্রাইবার ছিল, আবার 0 থেকে শুরু করেছি। আপনাদের সহায়তায় আমরা আবার
সেই জায়গায় পৌঁছাতে পারবো, আর আরও আরও প্রচুর জায়গায় পৌঁছাতে পারবো। আমি চাই সারা পৃথিবীর মানুষ যারা বাংলায় কথা বলছেন তারাও এটা শুনুন এবং নিজেকে উদ্বুদ্ধ করুন, আর সমস্ত বেড়াজাল ভেঙে প্রশ্ন করুন। সেই প্রশ্ন যেটা চিরন্তনভাবে আমাদের মনে রয়েছে, আমাদের জিনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কোয়েস্ট, একমাত্র জানার ইচ্ছা এই মানব সভ্যতাকে এগিয়ে নিতে পারে। ধন্যবাদ।